প্রিয় পাঠক, আমার আজকের ভিডিও গ্রন্থালাপের জন্য নির্বাচিত গ্রন্থটির নাম বেশ আকর্ষণীয় এবং ব্যতিক্রমীও বটে। তার নাম ব্রেকফাস্ট আড্ডা। আমরা ব্রেকফাস্ট মিটিংয়ের কথা খুব শুনে থাকি প্রায়শই। পৃথিবীর বড় বড় রাষ্ট্রনেতারা মাঝে মধ্যেই এই ধরনের প্রাতরাশ সভা করে থাকেন, যাকে তারা একটা গালভরা নাম দিয়েছেন ব্রেকফাস্ট মিটিং। তো তারই আদলেই কিনা জানি না, বাংলাদেশের ঢাকা ভিত্তিক কয়েকজন ভ্রমণিক রয়েছেন। তারা ভ্রমণ অনুরাগী এবং বেশ নিয়মিত ভ্রমণ করে থাকেন এবং তাদের একটি ছোটোখাটো দল রয়েছে। এটি মূলত ভ্রমণ গদ্য নামক যেই সাময়িকীটি অনিয়মিতভাবে প্রকাশিত হয়, মাহমুদ হাফিজ যার সম্পাদক, সেই মাহমুদ হাফিজেরই উদ্যোগে হয়ে থাকে। অন্তত বেশ কবছর ধরে এটা চলেছে। আমি যদ্দূর জানি 2018 থেকে শুরু হয়েছে। জানি না এখন তারা নিয়মিত বসেন কিনা। আমার নিজেরও একবার সেই ব্রেকফাস্ট আড্ডায় অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল এবং মূলত সেই আড্ডাটি এই অধমকে কেন্দ্র করেই পরিকল্পিত হয়েছিল। তো সেই ব্রেকফাস্ট আড্ডার প্রতিবেদনগুলো কিন্তু খুব নিয়মিত প্রকাশিত হতো ফেসবুকে এবং অন্যান্য সামাজিক মাধ্যমের মঞ্চগুলোতে, এবং সেটি করতেন যিনি, তাকে নিয়েই আজকের এই আলোচনা। তার বই আসলে ব্রেকফাস্ট আড্ডা। তার নাম কামরুল হাসান। এই নামটি শুনে আমি জানি আপনারা অনেকেই ভাবছেন তো নিশ্চয়ই সেই কবি কামরুল হাসান। হ্যাঁ, কামরুল হাসানের প্রধান পরিচয় আসলেই কবি, এবং তিনি বেশ একদম কবিতার একটি নিজস্ব ভাষা রপ্ত করেছেন। একটা নিজস্ব কবি পরিচয়ও তার গড়ে উঠেছে, কেননা তার রয়েছে একটি কবি মন এবং কবিতার আঙ্গিক, ছন্দ, অলঙ্কার ইত্যাদি নিয়ে তার রীতিমতো একেবারেই বলা যেতে পারে যেন তার হাতের মোয়া, সেটি সে নানাভাবে সে খেলতে পারে। ছন্দের হাত তার ভীষণ ভালো, মিলগুলো দিতে পারে অনায়াসে, এবং যে কোনো বিষয়কে একেবারে তুচ্ছ সাধারণ দৈনন্দিন বিষয়কে সে অবলীলায় কবিতা করে তুলতে পারে। ফলে কবি কামরুল হাসানের পরিচয়টি একটি বেশ বড় পরিচয়, কিন্তু একই সঙ্গে তার এই গদ্যকার রূপে, বিশেষ করে ব্রেকফাস্ট আড্ডাগুলোর ভাষ্যকার হিসেবে তিনি যে লেখাগুলো এতদিন ধরে লিখেছেন বা এখনও লেখেন, সেগুলিরই একটি সংকলন এই ব্রেকফাস্ট আড্ডা। তো আমি ব্রেকফাস্ট আড্ডার বিষয়ে আমার কথা বলার আগে এটির সম্পর্কে এই মাত্র আমি যার কথা বললাম, মাহমুদ হাফিজ, যিনি এই ব্রেকফাস্ট আড্ডার আয়োজক বা অন্যতম মধ্যমণিও বলা যেতে পারে, তিনি কি লিখেছেন সেটা আমরা একটু পরে। তিনি বইয়ের প্রচ্ছদটি এরকম, বেশ আড্ডার ছবি দেখা যাচ্ছে। এই আড্ডার ওরা তারা নিজেরাই, এখানে কামরুলকেও দেখতে পাচ্ছি আমি। তো এই আড্ডার বিষয়ে লিখেছেন মাহমুদ হাফিজ। তিনি বলছেন, প্রযুক্তি শাসিত অনলাইন যুগের অঙ্গীকারে মুখোমুখি দেখা হওয়ার অফলাইন আড্ডাগুলো যখন বিস্মৃতির অন্তরালে, ঠিক তখন 2018 সালের শেষের দিকে নগরে শুরু হয় ভ্রমণিক ও ভ্রমণ প্রিয়দের প্রাতরাশ আড্ডা। 1, 2, 3 করতে করতে তা আজ মহিরুহে পরিণত। আড্ডার তর্ক বিতর্ক, অভিজ্ঞতার সমৃদ্ধ সম্পদ, দক্ষ কলমে লিখে প্রকাশের মাধ্যমে কবি ভ্রমণিক কামরুল হাসান একে করে তোলেন লেখক, শিল্পী, সংস্কৃতি মনস্কদের আগ্রহের আকর। আজ সচেতন এমন কেউ নেই যিনি জানেন না নগরীর বিভিন্ন রেস্তোরাঁয় সাত সকালে আয়োজিত এই আড্ডার সংবাদ। সেই অম্লমধুর আড্ডা আলাপের বাছাই করা সংকলনী ব্রেকফাস্ট আড্ডা আমাদের যাপনকালের অভিজ্ঞতা, বিতর্কের অনুপুঙ্খ সাহিত্যময় বয়ান, ভবিষ্যৎ গবেষণার আর্কাইভই শুধু নয়, তার সব বিবেচনাতেই সুখপাঠ্য। ব্রেকফাস্ট আড্ডার গল্প আমাদের সকলের গল্প। সাহিত্য হিসেবেও তা নতুন, কেননা আড্ডাভিত্তিক বই লেখা হয়েছে। ভ্রমণের বইতে এন্তার রয়েছে, কিন্তু ভ্রমণিকদের আড্ডার বই
যাতে হীরক চূর্ণের মতো লেগে আছে অজস্র ভ্রমণ উপাখ্যান সম্ভবত বাংলা ভাষায় এই প্রথম লেখা হলো। সম্ভবত না, মোটামুটি নিশ্চয় করেই বলা যায় যে এটি এই জাতীয় গ্রন্থগুলোর মধ্যে সর্বপ্রথম। কারণ এই ভাবনাটি তো অভিনব এবং কবি ব্যতিক্রমী। এটি প্রকাশ করেছেন আপন আলো, প্রকাশিত হয়েছে নভেম্বর 2024। প্রচ্ছদ করেছেন এই সময়ের খুবই সুপরিচিত শিল্পী, তিনি নিজে লেখকও বটে, দক্ষ লেখক, কবি, গদ্যকার, নির্ঝর নৈঃশব্দ। বইটির প্রকাশক আপন আলো আগেই বলেছি, এর মূল্য 600 টাকা। উৎসর্গ করা হয়েছে ব্রেকফাস্ট আড্ডার সুপ্রিয় ভ্রামণিকগণদের। আমি বইয়ের সূচিপত্রগুলো বলবো, তার আগে এই বইয়ের যিনি লেখক, গ্রন্থকার, যিনি কষ্ট করে এই প্রতিবেদনগুলো নিয়মিত টুকে রেখেছেন তার ফোনে এবং তার পরপরই সেটি লিখে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, সেই কামরুল হাসানের পরিচয়টা বলতে চাই। আমি নিজে দেখেছি এবং আমার আড্ডাতেও তিনি একই সঙ্গে আড্ডায় অংশগ্রহণ করছেন এবং সঙ্গে সঙ্গে খুব দ্রুত গতিতে ষাটলিপিতেই সম্ভবত তার নোট বইয়ে তার বর্ণনা লিখে রাখছিলেন এবং বিস্ময়ের বিষয় তিনি আড্ডায় যোগ দিচ্ছিলেন, কিন্তু আড্ডার কোনো অংশও কিন্তু তিনি বাদও পড়ছিল না। পরে যখন তার প্রতিবেদনগুলো পড়লাম, বিশেষ করে আমার প্রতিবেদনটা, আমি তো আমার সম্পর্কে আমাকে নিয়ে যে আড্ডাটি হয়েছিল, আমি তো বিস্ময় অভিভূত। আমার নিজেরই মনে ছিল না যে আমি নিজে এত কথা বলেছি বা সেই আড্ডায় এত বিষয় আলোচিত হয়েছে, কিন্তু কামরুলের পুঙ্খানুপুঙ্খ বর্ণনায় সে আড্ডা যেন আবার জীবন্ত এবং সচল হয়ে ধরা দেয়। তো কামরুলের পরিচয়টি লেখা আছে এভাবে। কামরুলের ছবিটিও দেখতে পারেন, বেশ সুদর্শন, মেধাবী, পুরু লেন্সের চশমা পরিহিত সুপুরুষ লেখক আমাদের কামরুল। কামরুল হাসানের জন্ম 1961 সালে শরীয়তপুরে। ছাত্রজীবনে মেধাবী ছিলেন। ঢাকা বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান লাভ তার প্রমাণ। এইটি বেশ বিস্ময়ের বিষয়। পরে ভারত সরকারের বৃত্তি নিয়ে আইআইটি খড়গপুর থেকে, অনেকেই যদি খড়গপুরও বলে থাকেন, খড়গপুর থেকে প্রকৌশল বিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করেন। পরবর্তী পড়াশোনা ব্যবসায় প্রশাসনে ব্রিটেনের ব্র্যাডফোর্ড ও এডিনবরা বিশ্ববিদ্যালয়ে নিয়েছেন স্নাতকোত্তর প্রশিক্ষণ। প্রথম জীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন। গত 20 বছর ধরে পড়াচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। 80 দশকের কবি, প্রকাশিত কাব্য 14টি, কম নয় একেবারে। কবিতা ছাড়াও ছোট গল্প, প্রবন্ধ ও ভ্রমণ কথা লিখেন। অনুবাদ করেন বিদেশি সাহিত্য। প্রকাশিত গ্রন্থের সংখ্যা 26। যুক্তরাজ্য, উজবেকিস্তান, ভারত ও অস্ট্রেলিয়া ভ্রমণে রচনা করেছে 5টি ভ্রমণ গ্রন্থ। এবছর প্রকাশিত হল রাজধানীর বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে লেখা মুক্তগদ্য এই নগরীর যত সাহিত্য বাসন। এটি একটি অসাধারণ কাজ তার। ব্রেকফাস্ট আড্ডা তার দ্বিতীয় মুক্ত গদ্যের পুস্তক। ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং 4 সন্তানের জনক। শখ লেখালেখি, বই পড়া ও ভ্রমণ। কামরুলের পরিচয় আমরা জানলাম। কামরুলের বইগুলোর নামও কয়েকটা শুনিনি। তার কবিতা সহস্র কোকিলে গ্রীবা, প্রান্তসম অনন্ত দূর, ছুলে বিদ্যুল্লতা না ছুলে পাথর, পাখি নই আশ্চর্য মানুষ, 10 দিকে উৎসব, ঘুমাতে যাওয়ার আগের কবিতা, তোমার অকুল জলে ঈশ্বর, ছোট গল্পের বই, মধ্যবিত্ত বারান্দা, অন্যান্য গল্প, প্রবন্ধ, প্রহরীর প্রস্তাবনা, কবিতার মায়া হরিণ, কবির মঙ্গল যাত্রা, ভ্রমণ, বিলেতে দিনলিপি, আমির তিমুরের দেশে, মহাদেশের মতো এক দেশে, সিমলা মানালির পথে, হায়দ্রাবাদের যাত্রী, ছড়া, নাতির জন্য ছড়া, আকর্ষণীয়, 2024 সালে প্রকাশিত হয়েছে। আর মুক্তগদ্য এই নগরীর যত সাহিত্য বাসর। তো বইয়ের যে সূচিপত্র সেটিও আমি একটু দ্রুত পাঠ করে নিতে পারি, তাহলে আপনাদের ধারণা হবে এই ভ্রমণিকেরা নগরীর কোথায় কোথায় তাদের সকালের এই আড্ডাটি দিয়ে থাকেন এবং কোন কোন রেস্তোরাঁগুলো তাদের আকর্ষণের কেন্দ্র। স্টার কাবাবে প্রথম আড্ডা, বোঝাই যাচ্ছে ঢাকাবাসীদের একেবারে প্রিয় গন্তব্য স্টার কাবাব দিয়ে তাদের এই আড্ডার আয়োজনটি শুরু হয়েছিল। বনানীতে এক সকালের আড্ডা, স্টার কাবাবে একই মাসে 2 বার, তাদের প্রিয় গন্তব্য বোঝাই যাচ্ছে। বেঙ্গল ইনে দ্বিতীয় ব্রেকফাস্ট, পশ্চিমের 3 কবির সাথে আড্ডা, ভ্রামণিকদের ইফতার আসর, মগবাজারের ব্রেকফাস্ট আড্ডা, স্টার কাবাবে 15 বার তারা ঘুরে ফিরে স্টার কাবাবে যাচ্ছেন দেখতে পাচ্ছি। টেগোর টেরেসে ব্রেকফাস্ট আড্ডা, চমৎকার একটি জায়গা টেগোর টেরেস, আমার যাওয়া সম্ভব
সুযোগ হয়েছিল বনানীতে, আমি জানি না সেটা এখনও রয়েছে কিনা। স্থপতি মুস্তফা খালিদ পলাশের এটি একটি তারই সৃজন কর্ম বলা যেতে পারে। বেঙ্গল ইন ভ্রমণিকদের ঠিকানা লেকউড রেসিডেন্সি, এটি একটি হোটেল, আবাসিক হোটেল, সেখানে ওদের আড্ডা দিয়েছেন। আমাজন লিলিতে ব্রেকফাস্ট আড্ডা, চিটাগাং বুল রেস্তোরাঁয় ব্রেকফাস্ট আড্ডা। চিটাগাং বুল নাম হলে এটি সম্ভবত চট্টগ্রামে নয়, ঢাকাতেই। ভ্রমণ গদ্যের মোড়ক উন্মোচন, তারেক অনুর সাথে গ্লোরিয়া জিন্সে চাচার বাড়িতে ব্রেকফাস্ট আড্ডা। ভ্রমণ গদ্যের বঙ্গবন্ধু সংখ্যার আত্মপ্রকাশ, বা এটি একটা অসাধারণ কাজ। ভ্রমণ গদ্যের পত্রিকারও একটি বঙ্গবন্ধু সংখ্যা প্রকাশিত হয়েছিল। শাইন পুকুরে ভ্রামণিকগণ, গ্লোরিয়া জিন্সে চার ভ্রামণিক, চা বাগানে ব্রেকফাস্ট আড্ডা, এ তো আরেক আকর্ষণীয় বিষয়। গুলশান ক্লাবে ব্রেকফাস্ট আড্ডা, আফটার আওয়ার্সে মিনি ব্রেকফাস্ট আড্ডা। সৈয়দের সাথে এক সকালে, আমরা লেখাটি পড়লে বুঝতে পারি কোন সৈয়দের কথা বলা হচ্ছে। বেলভিউ আর্ট ক্যাফেতে ব্রেকফাস্ট আড্ডা, ওয়ার্ল্ড ট্রাভেলার্স ক্লাবে ভ্রমণ গদ্যের মোড়ক উন্মোচন, সুখের তলায় দুবার, বা হ্যাপিনেস ক্যাফেতে পুনর্বার, সবশেষে আলম খোরশেদের সাথে ব্রেকফাস্ট আড্ডা। তো এই বিষয়গুলো পড়েই আমরা বুঝতে পারছি যে তাদের গমনাগমন বেশ আকর্ষণীয় সব গন্তব্যে। তো আমি চট করে স্টার কাবাবের প্রথম আড্ডা এবং সর্বশেষ যে লেখা সেখান থেকে ছোট্ট অংশ বিশেষ পাঠ করে আমার আজকের আয়োজনে ইতি টানব। স্টার কাবাবের প্রথম আড্ডাটা শুরু হয়েছে এভাবে। শনিবার সকালে ব্রেকফাস্টে দাওয়াত দিয়েছেন সৈয়দ আবু জাফর, মানে সেই সৈয়দদের যার নাম আমরা সূচিতে দেখলাম, তিনি সৈয়দ আবু জাফরই হবেন। বনানীর তারকা রেস্তোরাঁ স্টার কাবাবে। কথা ছিল সবার আগে পৌঁছবেন হোস্ট নিজেই। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দিনে সবার আগে পৌঁছলাম আমি। দোতলায় বসে তাকে ফোন দিলাম, আমাকে বললেন শার্টের হাতার বোতাম লাগান। মনে হলো অলক্ষ্য থেকে তিনি আমাকে লক্ষ্য করছেন। পরে বুঝলাম ভুল শুনেছি, শার্টের হাতার বোতাম লাগাতে লাগাতে তিনি নিজ বাড়ির সিঁড়ি বেয়ে নামছেন। খুব দূরে নয় তার বাড়ি। শনিবার সকালে রাস্তা এমনিতেই ফাঁকা, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে আরও ফাঁকা, সুতরাং এসে যাবেন শিগগিরই। ওই সকালেই স্টার কাবাব রেস্তোরাঁটির কেতায় ভরা জমজমাট। ব্রেকফাস্টে এই অবস্থা, সন্ধ্যায় নিজ নামের সার্থকতা প্রমাণে যখন কাবাব পোড়ানো হয় তখন না জেনে কী অবস্থা হয়। আমি যার পাশে তাকে কাস্টমার প্রোফাইল বোঝার চেষ্টা করি, দেখি একজন বয়স্ক মানুষ তার সাথে ছোট ছোট বোঁচকা নাস্তা করা শেষে বেরিয়ে যাচ্ছিলেন। সপ্তাহান্তের ছুটিতে দিনব্যাপী বেড়ানোর অনেক দল এরকম রেস্তোরাঁ এসে একত্রিত হয়, প্রাতরাশ খেয়ে বেরিয়ে পড়ে। স্টার কাবাব এমনি একটি মিটিং পয়েন্ট। একদল তরুণ তরুণীকে দেখলাম দল বেঁধে নাস্তা করছে। মেয়েগুলো কি তরুণী নাকি যুবতী ঠাহর করতে পারলাম না। মেয়েদের বয়স বোঝা কঠিন, তবে তারা প্রত্যেকে বেশ স্মার্ট, পোশাক আশাক আধুনিক। ভোরবেলা বন্ধুদের সাথে বাইরে ব্রেকফাস্ট করে নতুন ফ্যাশন কিনা কে জানে। তরুণী নাকি যুবতী এইটিও একটু বেশ আমি নিজেও ঠাহর করতে পারলাম না। এর মাধ্যমে তফাৎটি আসলে কি বোঝাতে চাইছেন কবি, তার নিশ্চয়ই নিজস্ব একটি দৃষ্টি এবং নিজস্ব ব্যাখ্যা রয়েছে এর। আর সবশেষ লেখাটি আলম খোরশিদকে নিয়ে লেখা আড্ডা, তারও সেই অংশটুকু পড়ে শোনাচ্ছি। এর মাধ্যমে আমার আজকের আয়োজন রীতি টানব। ব্রেকফাস্ট আড্ডার দর্শন, কর্মপদ্ধতি ও সঞ্চালন নিয়ে আলম খোরশিদ কিছুটা ব্রিফিং করলেন। মাহমুদ হাফিজ বললেন, ব্রেকফাস্ট আড্ডার কোনো নেতা নেই, কোনো ফান্ড নেই কোনো বাজেট। এক একটি ব্রেকফাস্ট এক একজন সদস্য স্পন্সর করে। শুনে আলম খোরশিদ ভাই বললেন, আচ্ছা তাহলে আমি স্পন্সর করি। শুনে আমরা তো হতবাক। প্রধান অতিথি বলে কি? মাহমুদ হাফিজ বললেন, আপনি যদি আড্ডায় নিয়মিত যোগ দেন তবু স্পন্সর হতে হলে আপনাকে বহু মাস অপেক্ষা করতে হবে, কারণ স্পন্সররা লাইন ধরে আছে। এলিজা আফ্রিকা যাচ্ছে জেনে তার কী কী দ্রষ্টব্য স্থান মিস করা উচিত হবে না তা বলার চেষ্টা করেন মাহমুদ হাফিজ। এর অন্যতম হলো মাসাই মারা, যিনি দুবার কর্মোপলক্ষে নিয়ে গেছেন। সেই আব্দুর রব কিছু বলছিলেন না, যেন আজ তিনি ব্রত করে এসেছেন, শুধু শুনবেন। সে যে আসরে আলম খোরশেদের মতো পণ্ডিত ব্যক্তি রয়েছেন সেখানে শোনাটাই উত্তম। আফ্রিকার কোনো কোনো শহরে গেলে মনে হয় ইউরোপ এসেছি, বললেন মাহমুদ হাফিজ। আলম খোরশেদ বললেন, হ্যাঁ কলোনিয়াল হ্যাংওভারটা তো রয়ে গেছে, বলেই আমার কালো কোটের দিকে স্মিত মুখে তাকালেন। আমরা উঠে পড়ি। ওঠার আগে মাহমুদ হাফিজ ফের আলম খোরশেদ ভাই সাহিত্য জ্ঞান ভাণ্ডার, স্মৃতিশক্তি, ক্রস রেফারেন্সের প্রশংসা করে এর রহস্য জানতে চান। তিনি বলেন, আমি তো আসলে এসবের মধ্যেই থাকি, এটাই আমার জগৎ। এলিজা যখন বলল কথা, সেতু হাসান আব্দুল হাই স্মৃতিশক্তি অসাধারণ। আলম ভাই বললেন, তাঁর স্মৃতিশক্তি দানবীয়।
বেরোবার সময় তাঁর বাদামে আলখাল্লার রহস্য বলে যান আমাদের। এবছর অনুবাদে বাংলা একাডেমি পুরস্কার পাওয়া একজন নারী ভক্ত তাকে একটি চাদর উপহার দিয়েছিলেন। সেই চাদর কেটে নিজেই করা নকশায় এই পোশাক ভক্তের ভালোবাসাকে জড়িয়ে নিয়েছেন সর্বাঙ্গে। চাদরের আদরে নয়, আলখাল্লার পাল্লায়। কামরুল যে কবি, তার শেষ পরিচয়টাকে এবার শেষ বাক্যে রাখলেন চমৎকার দুটি অন্তমিলের প্রয়োগের। 18 নভেম্বর 2023 সালে রচিত। তো এই লেখাটি দিয়েই আমি আমার আজকের গ্রন্থালাপের ইতি টানতে চাই। তবে তার আগে বিশেষ করে গ্রন্থকার কামরুল হাসান এবং তার যে ভ্রামণিক বন্ধুরা রয়েছেন যারা এই উপলক্ষগুলো তৈরি করে দিয়েছিলেন, তাকে এই আড্ডাগুলোর আয়োজন করে তাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং আশা করি বইটি সংগ্রহ করবেন। অত্যন্ত আকর্ষণীয় একটি গ্রন্থ। কামরুলের গদ্য এবং তার রসবোধ, তার যে নিজেকে নিয়ে সমালোচনা করতে পারা এবং তার পর্যবেক্ষণ শক্তি, বিভিন্ন ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিটেলগুলোকে যিনি কেমন শ্লেষ, কৌতুক এবং ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন, এবং সব মিলিয়ে তার যে গদ্যের মধ্যে যে কবিতার সুঘ্রাণ, এগুলোর কারণেই এই গ্রন্থটি অত্যন্ত আকর্ষণীয় এবং সুখপাঠ্য একটি গ্রন্থ। এবং আমি মনে করি এটি যে কেউ পাঠে বিমল আনন্দ লাভ করবেন। আমি সবাইকে বইটির সংগ্রহ করার অনুরোধ জানিয়ে বইয়ের প্রচার ও প্রসার কামনা করে কামরুলের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা, ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আমার আজকের আয়োজনের এখানেই ইতি টানছি। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।